সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজ সপ্তম শ্রেণীর এক্সপেরিয়েন্স ফর দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এই এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করব। এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ এবং তার সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ এবং বাক্যে এদের ব্যবহার। তাছাড়াও আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি গঠন করতে পারি এবং সবশেষে আমরা বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনের অ্যাডজেক্টিভ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার পূর্বেই আসো আমরা এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো জেনে নিব। তাহলে আসো আমরা প্রয়োজনীয় ভোকাবুলারি গুলো জেনে নেই। প্রথমে রয়েছে রিলেটেড। রিলেটেড মানে সম্পর্কিত। এরপরে রয়েছে সিবলিং। সিবলিং মানে ভাই বোন, ভাই বোনদেরকে সিবলিং বলে। তারপরে প্যাশনেট। প্যাশনেট মানে আবেগপ্রবণ বা উৎসাহী, অর্থাৎ তোমার কোনো কিছুর প্রতি খুব গভীর একটা ভালোবাসা বা লাইকিং তৈরি হওয়া। এনকারেজ। এনকারেজ মানে অনুপ্রাণিত হওয়া। তারপরে দেখো প্রাইড। প্রাইড মানে গর্ব বা অহংকার করা, অহংকার। এটা নাউন এবং ভার্ব উভয়ভাবেই ব্যবহার হতে পারে। এরপরে রয়েছে রিপ্লাই। রিপ্লাই মানে উত্তর দেওয়া, রেসপন্ড করা, আনসার করা। কম্পেয়ার। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। আমরা ছোট বড় ভালো মন্দ এগুলো তুলনা করে থাকি, সেই তুলনা করা হলো কম্পেয়ার। সিনিক। সিনিক মানে যে জায়গার বা যে জিনিসের সৌন্দর্য অনেক সুন্দর তাকে আমরা সিনিক বলে থাকি। তো সিনিক মানে মনোরম বা প্রাকৃতিক দৃশ্য সংবলিত, বলতে পারো বিউটিফুল। এরপরে পেশেন্ট। পেশেন্ট মানে তোমরা সবাই জানো রোগী, এটা জানো তাই না? পেশেন্টের আরো কিন্তু অর্থ আছে। আমাদের এই এক্সপেরিয়েন্সে এই অধ্যায়ে পেশেন্টের যে অর্থ আছে সেটা হলো ধৈর্যশীল। পেশেন্ট মানে ধৈর্যশীল। এবল টু ওয়েট উইদাউট বিকামিং অ্যাংরি মানে না রেগেই ধৈর্য ধারণ করা, অপেক্ষা করতে পারা। লিজার টাইম। লিজার টাইম মানে হলো অবসর সময়। লিজার টাইম মানে অবসর সময়। হিউজ। হিউজ মানে প্রচুর, বিশাল, বড়, বিশাল বা বড়। যেমন এই আম গাছটা হিউজ মানে যেমন বড় তেমন চারদিকে ছড়ানো, তাহলে হিউজ মানে হলো বিশাল বা বড়। এরপরে রয়েছে অ্যামেজ। অ্যামেজ মানে বিস্ময় আবির্ভূত করা, অর্থাৎ সারপ্রাইজ হওয়া, সারপ্রাইজ করা। যেমন তুমি কোনো কিছু দেখে অ্যামেজড হয়েছো মানে তুমি বিস্ময় আবির্ভূত হয়েছো, তুমি অবাক হয়েছো। তারপরে ইমপ্রেস। ইমপ্রেস মানে মুগ্ধ করা। এরপরে ফিউরিয়াস। দেখো ফিউরিয়াস মানে ক্ষিপ্ত হওয়া, রেগে যাওয়া, এক্সট্রিমলি অ্যাংরি হওয়া। যেমন তুমি একটা খারাপ ব্যাপার দেখে তুমি ফিউরিয়াস হয়ে গেলে মানে তুমি খুব রেগে গেলে। তারপর ইনরমাস। দেখো ইনরমাস মানে প্রচুর, অনেক বেশি। ইনরমাস অনেক বেশি। এরপরে দেখো ওয়ান্স। ওয়ান্স মানে কোনো এক সময়ে বা একদা। ক্রিয়েচার। ক্রিয়েচার মানে প্রাণী, যে কোনো প্রাণী হলো ক্রিয়েচার। সান। সান হলো রোদ, পোহানো বা এমনি রোদ। এরপরে রয়েছে ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে শাপলা ফুল, আমরা সবাই শাপলা ফুল চিনি। এরপরে দেখো পাফড আউট। পাফড আউট মানে বাতাস দিয়ে ফোলানো। পাফড আউট মানে কি? বাতাস দিয়ে ফোলানো। যেমন আমরা বেলুন বাতাস দিয়ে ফুলিয়ে থাকি, এটা হলো পাফড আউট। এরপরে দেখো এরপরে রয়েছে সাপোজ। তো সাপোজ মানে হলো মনে করা বা ভেবে নেওয়া বা কোনো কিছু ধরে নেওয়া। কল আউট। কল আউট মানে কি? কল আউট মানে চিৎকার করে বলা। কল আউট মানে চিৎকার করে বলা, জোরে জোরে বলা। ব্লো আপ। ব্লো আপ মানে হলো ফোলানো, আমরা যেমন বেলুন ফুলিয়ে থাকি, এটা হলো ব্লো আপ। পে অ্যাটেনশন টু, কোনো কিছুতে মনোযোগ দেওয়া। পে অ্যাটেনশন টু মানে কি? মনোযোগ দেয়া। এরপরে দেখো অ্যাগেইন। অ্যাগেইন মানে আবারও বা পক্ষান্তরে। আবার দেখো ক্রক। ক্রক মানে হলো এটা ব্যাঙের শব্দ, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দকে বলে ক্রক। হিট ফর। হিট ফর মানে কোনো দিকে সোজাসুজি যাওয়া, মানে কোনো একদিকে চলে যাওয়া, এটা হলো হিট ফর। আমরা নিউ ভোকাবুলারি গুলো অর্থ সহ জেনে নিলাম। আমরা এবার 4.1 দেখি। 4.1 এ বলা হয়েছে ইন পেয়ারস অর গ্রুপস ডিসকাস হাউ দে আর রিলেটেড টু ইচ আদার। জোড়ায় বা গ্রুপে তোমরা আলোচনা করো একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, কিভাবে সম্পর্কিত। তোমরা তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করো যে নাউন কি। তোমার বন্ধুদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করো, তারা এভাবে বলবে যে নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম। তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নাউন বলে। আর প্রোনাউন হলো এমন শব্দ যা ওই নাউনের পরিবর্তে বসে। যেমন ম্যানের পরিবর্তে হি, কোনো গার্ল এর পরিবর্তে শি, অথবা কোনো প্রাণী বা বস্তুর পরিবর্তে ইট বসে। তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নাউন বলে।
অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো কোনো গুণবাচক শব্দ। গুণবাচক মানে কোনো ভালো গুণ বা খারাপ গুণ এটা বোঝায়। কোনো নাউন বা প্রোনাউনের ভালো বা খারাপ বলাকে অ্যাডজেক্টিভ বলে। তাছাড়াও কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি যদি বোঝায় তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে যে সম্পর্ক সেটা হলো অ্যাডজেক্টিভ নাউনের কোয়ালিটি নির্দেশ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের কোয়ালিটিকে ডেসক্রাইব করে। অ্যাডজেক্টিভ যখন কোনো নাউন সম্পর্কে ভালো মন্দ কিছু বলে সেটা হলো তার কোয়ালিটি বা তার ডেসক্রিপশন। ফর এক্সাম্পল ধরো, আওয়ার হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান। আওয়ার হেডমাস্টার সে একটা নাউন। এবার তার সম্পর্কে আমি কি বললাম? অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট, এই যে অনেস্ট, এই অনেস্ট হলো তার গুণ, তার কোয়ালিটি। তাহলে আমরা যে শব্দ দিয়ে আওয়ার হেডমাস্টারের গুণাগুণ বিচার করলাম সেই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয় ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা হলো নাউন। দেখো বিগ সিটি, বিগ সিটি, সিটিটা কেমন? বিগ, বিগ সিটি। তাহলে বিগ হলো এই সিটির কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এই সিটিটা বড় না ছোট সেটা এই বিগ দিয়ে আমরা বোঝাতে পারছি। তাহলে আমরা বলতে পারি নাউন হলো কোনো নামবাচক শব্দ আর অ্যাডজেক্টিভ হলো ওই নামবাচক শব্দের গুণ, দোষ বা সংখ্যা। এক কথায় বলতে গেলে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা পরিমাণ যাচাই করা হয় সেই সংখ্যাগুলোকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করে, বিশেষিত করে তার সম্পর্কে আমাদের বিশেষ ধারণা দিয়ে থাকে। এবার আসে আমরা 4.2 দেখি। নাও read the text below and ask and answer the following questions in pairs or groups. If needed, have a look at the Class 6 English book unit A Day in the Life of Mina. মানে আমরা এই নিচের প্যাসেজটা পড়ে প্রশ্নের উত্তরগুলো দিব, তবে আমাদের হেল্পের দরকার হলে আমরা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এই অনুচ্ছেদটা অথবা এই এক্সপেরিয়েন্সটা আমরা দেখে আসতে পারি। এটা হলো আমাদের ক্লাস 6 এর এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। এখানে কি বিষয়ে আলোচনা করেছে আসলে আমরা দেখে আসি। 7.2 দেখো, 7.2 তে বলেছে ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স এন্ড ফাইন্ড আউট এ ফিউ ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য ফলোইং। ওয়ান ইজ ডান ফর ইউ। বাম পাশে কিছু নাউন দেওয়া আছে এবং ডান পাশে এই নাউনের বর্ণনা দিতে হবে। এই নাউনগুলো কেমন বা এই নাউনগুলোর কি কোয়ালিটি আছে এই নাউনগুলোকে বর্ণনা করতে হবে। যেমন দ্য রোড, রোডটা কেমন ছিল? মাডি অ্যান্ড স্লিপারি। রোডটা ছিল মাডি অ্যান্ড স্লিপারি। অনুরূপভাবে বাকিগুলো আসলে আমরা পূরণ করি। দেখো মিনা, মিনা কেমন ছিল? মিনা ছিল হেল্পফুল, কাইন্ড, পাংচুয়াল। আবার দ্য ওল্ডার ম্যান, ওল্ডার ম্যান কেমন ছিল? ওল্ডার ম্যান ছিল টল। ডগ কেমন ছিল? ডগ ছিল রেড এবং ফ্রাইটেনিং। আবার মিনাস ক্লাসমেট কেমন ছিল? সে ভিজে গিয়েছিল, ওয়েট ছিল। ফিল্ড, ফিল্ড কেমন ছিল? স্লফি ছিল, ফিল্ডটা ছিল কর্দমাক্ত, ভেজা এবং পিচ্ছিল। হার রিলেশনশিপ উইথ হার মাদার, তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক ছিল কর্ডিয়াল এবং ফ্রেন্ডলি। তাহলে দেখো এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু এই নাউনকে বর্ণনা করে, এই নাউনগুলো কেমন সেটা বর্ণনা করে। তাহলে যে সকল শব্দ দিয়ে কোনো নাউনকে বর্ণনা করে বা তার সম্পর্কে ভালো মন্দ বা কোনো গুণবাচক শব্দ বলে সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি তোমরা ক্লাস 6 এর বই থেকে বুঝলে। দেখো এটা হলো ফাদারের ছবি। এই ফাদার সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে, আসো আমরা এই প্যাসেজটা পড়ে নেই। মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন। আমার বাবা আমার দেখা মানুষগুলোর মধ্যে সবচেয়ে দয়ালু। এখানে কোন শব্দ দিয়ে ফাদারকে বর্ণনা করেছে? কাইন্ডেস্ট দিয়ে। আবার দেখো হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, সে কেমন সেটা কোন শব্দ দিয়ে বর্ণনা করেছে? টল এবং হ্যান্ডসাম দিয়ে। আবার হি ইজ ফ্রম এ স্মল ভিলেজ নেমড ফুলতলি, সে একটা ছোট্ট গ্রাম থেকে ফুলতলি থেকে এসেছে, ফুলতলির অধিবাসী। তাহলে কেমন গ্রাম ছিল এটা? এই গ্রামটা কেমন, বড় নাকি ছোট? স্মল, স্মল দিয়ে গ্রামের অবস্থা বুঝিয়েছে, পরিমাণ বুঝিয়েছে, ছোট নাকি বড়। আবার দেখো হি ইজ দ্য এল্ডেস্ট অফ 4 সিবলিংস, সে 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। সে 4 ভাই বোনের মধ্যে কেমন? সবচেয়ে বড়।
তুলনা করেছে ভাই বোনদের সাথে। আবার হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, সে তার কাজের প্রতি খুবই প্যাশনেট, মানে তার খুবই আগ্রহ, সে কখনো কাজকে অবহেলা করে না। তাহলে সে তার কাজের প্রতি কেমন? প্যাশনেট। প্যাশনেট দিয়ে তার কোয়ালিটি প্রকাশ পেয়েছে কাজের প্রতি। হি ইজ অলসো ভেরি এনকারেজিং অ্যান্ড অলওয়েজ সাপোর্টস আস টু ফলো আওয়ার ড্রিমস। তিনি সবসময় এনকারেজিং, মানে আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন, উৎসাহ প্রদানকারী। তাহলে তিনি কেমন? তিনি উৎসাহ প্রদানকারী। এনকারেজিং হলো তার একটা গুণবাচক শব্দ। অ্যান্ড অলওয়েজ সাপোর্টস আস টু ফলো আওয়ার ড্রিমস, এবং সবসময় আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করেন। আই লাভ হিজ স্মাইলিং ফেস দ্য মোস্ট, আমি তার হাসি মাখা মুখটা খুবই পছন্দ করি। কোন মুখ? যে মুখে হাসি থাকে, হাসি মাখা মুখ। তাহলে স্মাইলিং এটাই ফেসের একটা অবস্থা প্রকাশ করছে। মাই ফাদার ইজ মাই হিরো, আমার বাবা আমার কাছে হিরো, আমার বাবা আমার কাছে হিরো। দেখো এখানে এই প্যাসেজের মধ্যে আন্ডারলাইন করা শব্দগুলো দিয়ে ফাদার সম্পর্কে তার গুণবাচক কথাগুলো বলা হয়েছে। এই গুণবাচক শব্দগুলো দিয়ে ফাদারকে বর্ণনা করা হয়েছে। যেমন যদি বলা হয় যে তোমার ফাদার কেমন, তাহলে উত্তরগুলো এরকম হবে: কাইন্ডেস্ট, টল, হ্যান্ডসাম, স্মল ভিলেজে বাস করেন, তিনি এলডেস্ট, তিনি প্যাশনেট কাজের প্রতি, তিনি এনকারেজিং, তিনি তার স্মাইলিং ফেস আছে। তাহলে এগুলো আমরা বলতে পারি ফাদার সম্পর্কে। আসো এবার আমরা নিচের প্রশ্নগুলোর জবাব খুঁজি। হোয়াট পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস? এই যে আন্ডারলাইন করা শব্দগুলো, এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি এই আন্ডারলাইন করা শব্দগুলো হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ডস বা মডিফাইং ওয়ার্ডস। এই শব্দগুলো দিয়ে এই নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে বা এই নাউন সম্পর্কে কিছু বলে। তাহলে এই আন্ডারলাইন করা শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? গুণবাচক শব্দ। আমরা যেটাকে অ্যাডজেক্টিভ বলি, এটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ না। আসো আমরা উচ্চারণটা একবার শুনে নেই। Adjective. Big, purple, and obvious are all adjectives. Adjective. Big, purple, and obvious are all adjectives. পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন আ সেন্টেন্স? একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর অবস্থান কোথায় থাকে? আসো আমরা জেনে নেই। দেখো, মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন। পারসন হলো নাউন, নাউনের আগে বসেছে, নাউনের আগে। তাহলে আমরা এই শব্দের অবস্থান পেলাম নাউনের আগে। আবার দেখো, হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম। টল অ্যান্ড হ্যান্ডসাম হলো কোয়ালিফাইং ওয়ার্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কোথায় বসেছে? ভার্ব মানে বি ভার্বের পরে। তাহলে বি ভার্বের পরে এই শব্দগুলো বসে। আবার দেখো এখানে এ স্মল ভিলেজ, এ স্মল ভিলেজ, তাহলে ভিলেজের আগে মানে নাউনের আগে বসেছে। এখানে দেখো, হি ইজ দ্য এল্ডেস্ট অফ দ্য ফোর সিবলিং। এই দেখো এই যে ইজের পরে বসেছে দ্য এল্ডেস্ট, তাহলে এখানে বি ভার্বের পরে বসেছে। আবার দেখো, হি ইজ ভেরি প্যাশনেট, এই যে ইজের পরে বসেছে ভেরি প্যাশনেট, তাহলে বি ভার্বের পরে বসেছে এখানে। আবার দেখো এই যে ভেরি, এটা কিন্তু এই প্যাশনেটকে আবার মডিফাই করে, অর্থাৎ প্যাশনেট কিরকম প্যাশনেট সেইটা এই ভেরি দিয়ে বলে দেয়। এটা হলো এই প্যাশনেটের বেশি বোঝাচ্ছে, কি পরিমাণ প্যাশনেট সেটা বোঝাচ্ছে ভেরি দিয়ে। দেখো, হি ইজ অলসো ভেরি এনকারেজিং, এই যে এনকারেজিং এটা কোথায় বসেছে? এটাও কিন্তু এই বি ভার্বের পরে বসেছে, তাহলে বি ভার্বের পরে বসতে পারে। এই বাক্যটা দেখো, আই লাভ হিজ স্মাইলিং ফেস। ফেস হলো নাউন, নাউনের আগে বসেছে, নাউনের আগে বসেছে। তাহলে আমরা এই বাক্যগুলো যদি ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে অথবা বি ভার্বের পরে। বি ভার্বের পরে যখন বসে তখন কিন্তু এগুলো সাবজেক্ট হিসেবে যে নাউন বা প্রোনাউন আছে তাকে মডিফাই করে, অর্থাৎ তাকে বর্ণনা করে। যেমন ধরো এখানে হি ইজ ভেরি প্যাশনেট, এই প্যাশনেট কে প্যাশনেট? এই হি, তাই না? তার মানে এই প্যাশনেট হি কে বর্ণনা করে। তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে বুঝতে পারি যে অ্যাডজেক্টিভ নাউনের আগে থাকুক অথবা অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে থাকুক, এটা উল্লেখিত ওই নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, অর্থাৎ উল্লেখিত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা বিচার করে থাকে এই শব্দগুলো দিয়ে। পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ফাংশনস অফ দিজ ওয়ার্ডস? হোয়াট ডু দে ডু ইন সেন্টেন্সেস? এই শব্দগুলোর কাজ কি? এই শব্দগুলোর কাজ কি? এই শব্দগুলো বাক্যের মধ্যে কি কাজ করে থাকে? আমরা আসো এটাও দেখে নেই। মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন, এখানে দেখো কাইন্ডেস্ট কি করেছে? কাইন্ডেস্ট দিয়ে মাই ফাদার সম্পর্কে তার গুণ বর্ণনা করেছে। আবার এখানে টল অ্যান্ড হ্যান্ডসাম, এটাও
বাক্যে সাবজেক্টের গুণ বর্ণনা করেছে। শুধু সাবজেক্ট নয়, যে কোনো নাউন, সেটা সাবজেক্ট হিসেবে বসুক বা অবজেক্ট হিসেবে বসুক অথবা অন্য কোনো জায়গায় থাকুক, সেখানে নাউন থাকলেই তার আগে বা পরে এই অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ বা কোয়ালিফাইং ওয়ার্ডস বসতে পারবে। তাহলে এই শব্দগুলোর কাজ হলো নাউন সম্পর্কে তার দোষ, গুণ বা অবস্থা বিচার করা বা তার দোষ, গুণ, অবস্থা বলা। আবার এই শব্দগুলো আমরা বাক্যে কেন ব্যবহার করি? আমরা এই শব্দগুলো বাক্যে ব্যবহার করি কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে, অর্থাৎ এই নাউন বা প্রোনাউনগুলো কেমন সেটা বর্ণনা করতে আমরা বাক্যের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। দেখো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে এভাবে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারো। আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। আমাদের বাকি আলোচনা আমরা পরবর্তী ক্লাসে বা ক্লাসগুলোতে শেষ করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।